নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উদ্যোগে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সহযোগিতায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। রাজধানীর জগন্নাথ বাড়ি রোড স্থিত ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক। ডক্টর প্রদীপ ভৌমিক জানায়, স্টেট ব্যাংকে কর্মরত সকল কর্মী ও স্টেট ব্যাংকে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবির গতানুগতিক স্বাস্থ্য শিবির নয়। এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর ঔষধ প্রদান করা হচ্ছে। এছাড়াও এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। অসুস্থ হলে মানুষ হাসপাতাল যায় এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করে, কিন্তু অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বর্তমানে কাজের চাপে মানুষ মানসিকভাবে অনেকটা চাপে থাকে। মানসিকভাবে চাপমুক্ত থাকতে পারলে অনেকগুলি রোগ থেকে মুক্ত থাকা যায়। মানুষ স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলে তবেও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথ হোমে একটি হেলথ চেক আপ ক্যাম্প আমরা আয়োজন করেছি। মূলত উদ্দেশ্য, যারা স্টেট ব্যাংকে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা। এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয়, যেখানে রুগী দেখা হয় বা তার কোনো ওষুধ দেওয়া হয়, বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করা আমরা এখানে সুযোগ রয়েছে। যেমন ইসিজি করা যাবে, আবার এই স্টুডেন্ট হেলথ হোমে এখানে এক্সরে করার সুযোগ রয়েছে। তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি, আই চেক আপ করছি, ফিজিওথেরাপির সুযোগ রয়েছে। তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রোফাইল করা এবং ইউরিক অ্যাসিড করা, HbA1c বা গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন করা। অর্থাৎ কি না, আমার দেখা যে আমি ভালো আছি কি না। কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাব, সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে কিনা। যেমন আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড সুগার আছে, বা আরও সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে। এই যে সহজ জিনিসগুলি, কিন্তু যেগুলো আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে যে কুরুচিকর মন্তব্য ধামাচাপা দিতে মিথ্যে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। আগামী 24শে ডিসেম্বর সমস্ত জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ করবে কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের ঘোষণা দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, এর হেডলাইন ঘুরিয়ে দিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপর মিথ্যে আরোপ দিয়ে বলেছেন তিনি নাকি বিজেপির এক সাংসদকে ধাক্কা দিয়েছেন। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেস নিন্দা করেছে না, গোটা দেশবাসী তীব্র নিন্দা করছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্যে গোটা দেশবাসী মর্মাহত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্যের দ্বারা বোঝা গেছে উনার মানসিকতা কি। স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্য দিয়ে বোঝা যায় বিজেপির মানসিকতা হলো এই দেশকে বিভক্ত এবং বিভাজন করার। তাই শাসক গোষ্ঠী তপশিলি মানুষের অধিকার হরণ করতে রক্ষার কবচের উপর আঘাত নামিয়ে আনতে চাইছে। গোটা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হলেও এখন পর্যন্ত শাসক গোষ্ঠীর অনুশোচনা কিংবা মন্তব্য প্রত্যাহার করা এবং দুঃখ প্রকাশ করতে লক্ষ্য করা যায়নি, বরং জাতীয় মিডিয়া থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কুরুচিকর মন্তব্যের হেডলাইন ঘুরিয়ে দিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপর মিথ্যে আরোপ দিয়ে বলেছেন তিনি নাকি বিজেপির এক সাংসদকে ধাক্কা দিয়েছেন। কিন্তু কংগ্রেস বলতে চায়, এইভাবে হেডলাইন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না। বিজেপির এ ধরনের মন্তব্য করে কোনো একটি অংশের মানুষকে আঘাত করা মানে দেশকে এবং দেশের গণতন্ত্র দুর্বল করা। শুধু তাই নয়, শাহের এই ধরনের মন্তব্য স্পষ্ট করে তারা গণতন্ত্রের বিশ্বাসী নয়, ভারতবর্ষে জাতপাতের নামে তারা রাজনীতি করতে চেয়েছে। আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার
প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে এ নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করতেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট আছে, যে মনস্মৃতি চিন্তাধারা যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है, अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলতে ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেটের রিফ্লেকশন এই রাজ্য সভায় দাঁড়িয়ে 19 সালে এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএসের আইডিওলজি, যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি। শাহর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে আলোচনা করে শ্রী বর্মন আরো বলেন, জাত গণনার দাবি করছে কংগ্রেস, যাতে পশ্চাৎপদ অংশের মানুষ কতটা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পেয়েছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী ও তাদের বর্তমান অবস্থা কি সে বিষয় জানা যায়, কিন্তু সেটা যাতে কখনো বাস্তব না হয় তার জন্য এই ধরনের কথা বললেন তিনি। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন থেকে সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান জানিয়ে বলেন, অমিত শাহের এ ধরনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয়। যতক্ষণ না পর্যন্ত অমিত শাহকে প্রধানমন্ত্রী বরখাস্ত করবেন এবং তিনি ক্ষমা চাইবেন, ততক্ষণ কংগ্রেসের আন্দোলন চলবে। একই সঙ্গে কর্মসূচির ঘোষণা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, 24শে ডিসেম্বর প্রত্যেক জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ করবে কংগ্রেস। যেখানে বি.আর. আম্বেদকরের মূর্তি থাকবে সেখানে গিয়ে মাল্যদান করা হবে। এই কর্মসূচিতে সমস্ত গণতান্ত্রিক সংগঠন ও জনগণ যাতে এগিয়ে আসে, রাস্তায় নেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের নিন্দা বর্ষণ করেন, এমনটাই জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। এই অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষা আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস রাদার উই শুড সে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে, অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু
freedom of expression, belief, faith, worship, equality of status and opportunity promote among the all, fraternity, ensuring the dignity of the individual. এর উপর বিশাল বড় আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান, আমরা ধর্মবীর লোক হলেও দেশবাসীর কাছে বি আর আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ, কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলার, চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে। জানা যায় আগামী 24শে ডিসেম্বর বড়সড় আন্দোলন গড়ে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। এর আগে আজ রাজ্য সফর থেকে দিল্লি ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তন টিভি। সৌরশক্তি বিদ্যুতের সমস্যার সমাধান করবে সেটা বলা কঠিন, বরং যে বিদ্যুৎ ব্যবস্থাগুলো রাজ্যে ছিল সেগুলো আজ বন্ধের পথে। রবিবার রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক খ্যাতমজুর ভবনে 17তম বার্ষিক রাজ্য সম্মেলনে এর উদাহরণ টেনে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, বড়মুড়ায় যে বিদ্যুৎ ব্যবস্থা ছিল সেটা আজ বন্ধ হয়ে গেছে। সেখান থেকে প্রায় 40 মেগাওয়াট বিদ্যুৎ আসত। রোকেয়া থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আসত। বর্তমানে সেখান থেকে মাত্র 19 মেগাওয়াট বিদ্যুৎ আসে। কিন্তু 2018 সালের আগে রাজ্যে 100 মেগাওয়াটের অধিক বিদ্যুৎ উৎপন্ন হতো। বর্তমান সারা রাজ্য থেকে 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় না। এতে কর্মী মহলের আশঙ্কা, আগামী দিন কিভাবে বিদ্যুতের চাহিদা মেটাবে এবং তাদের বেতন ভাতা হবে। আর এভাবে চলতে থাকলে আগামী দিন বাইরে থেকে ত্রিপুরাকে বিদ্যুৎ কিনতে হবে, ফলে ঋণের বোঝাও বাড়বে। একটা সময় আসবে হয়তো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং বিদ্যুৎ নিগমকে একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করলেন তিনি এবং সংগঠনের নেতৃত্ব। তাই এই বিষয়গুলো আজকের সম্মেলনে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এভাবে চলতে থাকলে একদিন বিদ্যুৎ নিগম রুগ্ন হয়ে যাবে। এর থেকে বিভিন্ন বিদ্যুৎ নিগমকে রক্ষা করা যায় এবং মানুষকে কিভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে সারা দেশে যেভাবে বিদ্যুৎ নিগম বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি জানান, এই বিষয়গুলো নিয়ে আগামী দিন লড়াই শুরু হবে সারা রাজ্যেও। আরও বলেন, বিদ্যুৎ নিগমের এখন কোনো নিযুক্তি নেই, তার পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। সরকার শুধুমাত্র উন্নয়নের কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামে নামতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান শ্রী দে। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। শক্তির বিরুদ্ধে তো তারা না, সৌরশক্তি করুক, আপত্তি নেই, কিন্তু সৌরশক্তি একমাত্র বিদ্যুতের সমস্যার সমাধান করে দেবে এটা তারা বললেন, এটা তো হয় না, এটা কেউ স্বীকারও করে না। কাজে সেখানে যেই বিদ্যুৎ ব্যবস্থাটা ছিল বড়মুড়া বন্ধ হয়ে গেছে, 40 মেগাওয়াট বিদ্যুৎ আসতো। টুকিয়া এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আসতো, এখন শুনলাম এখানে 20 মেগাওয়াট বিদ্যুৎ আসতো এবং 19 মেগাওয়াট আসছে। তারপর ডোমপুর থেকে আসতো। সব মিলিয়ে রাজ্যের নিজস্ব উৎপাদন 100-র উপরে ছিল, আর এখানে গিয়ে এখন 20 মেগাওয়াটও উৎপাদন হয় না। এবং এতে তারা আশঙ্কা করছে আগামী দিনে তাদের বেতন ভাতা কি করে হবে। এটা সস্তায়, গ্রাহকরাও সস্তায় পেতেন এবং তাদেরও সেখানে জীবিকার উপরে তাদের বেতন ভাতা এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য। দেখা গেল এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি এই অবস্থা হয় তাহলে তো ঋণের বোঝা বাড়বে। বাইরের থেকে বিদ্যুৎ বেশি কিনলে ঋণ বাড়ে এবং ঋণ বাড়লে সেই ঋণ শোধ না করতে হলে একটা কোম্পানি রুগ্ন হয়ে যায় এবং এইটাই তারা আশঙ্কা বোধ করছেন যে একটা ভয়ঙ্কর দিকে বিদ্যুৎ নিগমকে ঠেলে দেওয়া হচ্ছে। রবিবার প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি ও ব্লক সভাপতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ক্রিস্টোফার তিলক। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ক্রিস্টোফার তিলক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কংগ্রেসের সংগঠন নিয়ে আলোচনা করতে তিনি রাজ্যে এসেছেন। জেলা কংগ্রেস সভাপতি এবং ব্লক কংগ্রেস সভাপতির সাথে বৈঠক করে সংগঠন কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে অবগত করেছেন। বিশেষ করে আগামী 3 বছর কিভাবে রাজ্য সংগঠন মজবুত করে কাজ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে কোন বিষয়গুলোর উপর সংগঠনের নেতৃত্বের গুরুত্ব দিতে হবে এবং লড়াই করতে হবে সে বিষয়ে অবগত করা হয়েছে। একই সাথে তিনি আরও বলেন,
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পেছনে বড় একটি কারণ রয়েছে। আরএসএস পরিচালিত বিজেপি চাইছে সংবিধান পরিবর্তন করে মনুসংস্কৃতি নিয়ে আসার জন্য। এটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, তাই এখন তারা আম্বেদকরের নীতিকে নিচু করতে উঠে পড়ে লেগেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি আরও জানান, এনইসি বৈঠক একটি সাধারণ বিষয়, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, মণিপুরে আগুন লাগিয়েছে, এখন বাকি জায়গাগুলিতেও আগুন লাগানোর জন্য এসেছেন বলে দাবি করেন তিনি। हमारे संगठन के बारे में चर्चा करने के लिए सबको बुलाया। हाँ, आगे 3 साल हम क्या करना चाहिए, कैसा काम करना चाहिए, क्या मुद्दा को ऊपर हम संघर्ष करना चाहिए, उसका बारे में एनईसीसी मीटिंग के लिए आया ना, वो दैट इज देयर नॉर्मल शेड्यूल। बट मणिपुर में आग लगाया, करेक्ट है ना, अभी बाकी जगह में आग लगाने के लिए आया। अमित शाह अम्बेडकर के बारे में, डॉक्टर अम्बेडकर के बारे में बोल दिया, तो उसका पीछे बहुत बड़ा कारण है। वो आरएसएस का मेन पॉइंट है मनुस्मृति को दोबारा लेके आने के लिए। वो आरएसएस बहुत साल मेहनत कर रहा है। अभी अम्बेडकर को इतना नीचे किया क्यों? अम्बेडकर विचार को नीची करने के लिए शुरू किया। अभी 2025 100 इयर्स ऑफ आरएसएस है। वो ये लोग रिजर्वेशन को बंद करने के लिए अम्बेडकर को नीचे कर रहा है, समझ गया? ये बीजेपी अमित शाह बिना कारण कुछ नहीं बोल सकता। सो ही इज ट्राइंग टू डिस्ट्रॉय द कॉन्स्टिट्यूशनल वैल्यूज, इक्वालिटी, लिबर्टी, फ्रेटर्निटी एंड जस्टिस में सोशल जस्टिस, इकोनॉमिक जस्टिस एंड पॉलिटिकल जस्टिस, ये पूरा बंद करने के लिए ये अमित शाह डॉक्टर अम्बेडकर के बारे में ऐसा बात किया। বিভিন্ন সময় দেখা যায় শারীরিক দুর্বল যারা রয়েছেন তারা ন্যায্য দাবির জন্য যখন আন্দোলন শুরু করে তখন তারা পুলিশি অত্যাচারের শিকার হয়। তাই সারা দেশে বিভিন্ন সংগঠনের আন্দোলনের পর 2009 সালে আইনে পরিবর্তন হয়ে 2016 সালে একটি আইন হয়েছে। এই আইন তৈরি করার জন্য রাষ্ট্রসংঘের সহযোগিতা ছিল, কারণ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বিশ্বের সব দেশকে বলা হয়েছে যাতে নিজ নিজ দেশে এমন আইন তৈরি করা হয় যে আইনে শারীরিকভাবে দুর্বল অংশের মানুষ তাদের অধিকার সুনিশ্চিত করতে পারে, পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে বৃহত্তর জনসমাজ অবগত থাকে। রবিবার ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চে দাঁড়িয়ে কথা বললেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এদিন রাজধানীর ছাত্র যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চে প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী অংশের মানুষ এই আইন কোনো দয়া নয়, এটা তাদের অধিকার, তাদের এই অধিকার পালন করতে সরকারের দায়িত্ব বলে জানান তিনি আরো বলেন, 2016 সালে এই আইন সম্পর্কে যাতে রাজ্যের প্রতিবন্ধী মানুষ অবগত থাকে তাহলে তারা তাদের আইন অনুযায়ী অধিকার গ্রহণ করতে পারবে, এমনটাই বললেন তিনি। যারা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় রয়েছেন তারা কোনোভাবেই অন্যদের চাইতে ন্যূনতম, অন্যদের চেয়ে তারা কোনোভাবেই কম নন। তাদের প্রত্যেকেরই যোগ্যতা আছে, তাদের প্রত্যেকেরই সক্ষমতা আছে, সেই সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। এবং তার জন্যই আমরা আগে যেভাবে এই অংশের মানুষদের সম্বোধন করতাম সেখান থেকে আমরা সরে এসেছি, আমরা বলছি অন্যভাবে সক্ষম। এই অন্যভাবে সক্ষম, আদারওয়াইজ অ্যাবল্ড, এই কথাটার মধ্য দিয়ে কিন্তু একটা স্বীকৃতি আছে। একটা স্বীকৃতি কি, যে যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন তারা কোনোভাবেই অন্যদের চাইতে তাদের গুণের ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে কোনোভাবেই তারা কম নয়। যেটা আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, সেটা হচ্ছে তাদেরকে তাদের গুণাবলীর বিকাশ করার জন্য সুযোগ করে দেওয়া, তাদেরকে একটা পরিসর তৈরি করে দেওয়া। এই পরিসর তৈরি করে দেওয়ার দায়িত্বটা বৃহত্তর সমাজকে গ্রহণ করতে হবে। তার জন্যই অধিকারের প্রশ্ন, এবং এই অংশের মানুষদের অধিকার বলতে আমরা যেটা বুঝি সম সুযোগের অধিকার। অর্থাৎ শারীরিক সমস্যার কারণে এই অংশের মানুষরা যাতে সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, নাগরিক জীবনে
অংশগ্রহণ করা থেকে বঞ্চিত না হয়, অর্থাৎ তাদেরকে সমান সুযোগের পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশটা কে তৈরি করবে? একজন মানুষ যিনি হুইল চেয়ার বন্দী, কিংবা একজন মানুষ যিনি লাঠি নিয়ে হাঁটেন, দৃষ্টিশক্তি। ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের অন্তর্গত টিআরটিসি পেনশনের বড় সড় জয় মিলল। রবিবার ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে এক আলোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত জানান ইপিএফপিএ এর সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মজুমদার। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে 1995 সাল থেকে আরটিসিতে লিভ স্যালারি নিতে বাধ্য হল রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই বঞ্চনার কারণে ভুগছিলেন। এখন পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে। তারা আদালতের এই রায় এবং সফলতা দেখে যেতে পারেননি। আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উচ্চ আদালতের রায়কে সম্মান জানানো হচ্ছে। তারপরে রাজ্য সরকার ও কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হচ্ছে, যেভাবে পেনশনাররা অনাহারে অর্ধাহারে মেয়ের বিয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, তাদের লিভ স্যালারি দিয়ে দেওয়ার জন্য। লড়াই ফলে আমরা গত 24-এ আমাদের যে রায় হয়েছে, এই রায়ে যে একটা লেংদি প্রসেসের রায় দিয়েছে উচ্চ আদালত, তবু সেটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রায়কে শিরোধার্য করে নিয়েছি। আমরা চাই, আমরা এই গভর্নমেন্ট এবং টিআরটিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি, যেভাবে টিআরটিসি পেনশনরা অকালে মৃত্যুবরণ করছে, তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, বিয়ে দিতে পারছে না, এমন অবস্থায় না খেয়ে না দেয়ে অনেকে মারা যাচ্ছেন, তাদেরকে দিকে তাকিয়ে যাতে আগামী 1 বছরের মধ্যে, মানে নতুন বছরের যে 25-এর মধ্যে যাতে আমাদেরকে লিভ স্যালারিটা নগদে প্রদান করে দেয় প্রত্যেককে, এই দাবি রাখছি। রাজ্য স্তরে খেলো কাবাডি এবং পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা গ্রহণ করা হয়েছে। গ্রাম স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত দল গঠন করে এই খেলার আয়োজন করা হয়। তারপর জেলা স্তর থেকে জয়ী হওয়া প্রতিযোগীরা আবার রাজ্য স্তরে অংশ নেবে। রবিবার রাজধানীর অভয়নগর স্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের নেতৃত্ব। পরাক্রমী হিন্দু সমাজ তৈরি করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। আর বলেন, যুব সমাজ যাদের বিকৃত মানসিকতা এবং নেশা থেকে দূরে সরে আসে, তার জন্য এই ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। গোটা রাজ্যের যে হিন্দু সমাজ, সেখানে আমাদের এই বার্তা যুব সমাজের মধ্যে নিয়ে যেতে পারে। সেখানে আমাদের খেলো কবাডি প্রতিযোগিতার মাধ্যমে সেখানে অংশগ্রহণ করে তারা কিন্তু আমাদের এই কাজকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যকে বলতে চাই, ওরা যেন আমাদের এই প্রয়াস, যেই প্রয়াস হয়তোবা আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বদেশী এবং সাহসী যে খেলা, যে খেলার মধ্যে 7 জন এক টিমে থাকে, সে 7 জনকে একজন ওই টিমের মধ্যে যায় এবং একজন তাদেরকে চ্যালেঞ্জ জানায়। সেখানে পরিলক্ষিত হয় 7 জনের একটা দলবদ্ধ খেলা, একটা ঐক্যবদ্ধতার পরিচয় সেখানে বহন করে। তাছাড়াও যেই একা সেই ঘরের মধ্যে যাবে, যাদেরকে মারার জন্য যাবে, সে একাও তার মধ্যে সাহসী যে একটা পরাক্রমী যে একটা ভাব, সেটাও কিন্তু পরিলক্ষিত হয়। তাই জন্যই স্বদেশী সে বার্তাকে আমরা সেখানে জাগরণ যুব সমাজের মধ্যে দিতে আমরা সেই কার্যক্রম হাতে নিয়েছি। কাজের সন্ধানে বিহার থেকে বহু শ্রমিক রাজ্যে আসে। বর্তমানে বহু বিহারি শ্রমিক রাজ্যে কর্মরত রয়েছে। রাজ্যে বসবাসকারী বিহারি শ্রমিকরা 68 বছর ধরে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে 22শে ডিসেম্বর শিব মহাযজ্ঞ করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার লক্ষ্মীনারায়ণ বাড়িতে অনুষ্ঠিত হয় শিব মহাযজ্ঞ। এদিন সকাল 10টা থেকে শুরু হয় শিব মহাযজ্ঞ। মহাযজ্ঞে সামিল হয় অসংখ্য ভক্ত। এ মহাযজ্ঞ চলবে রাত্রি 10টা পর্যন্ত। রাজ্যে কর্মরত এক বিহারি শ্রমিক জানায়, 68 বছর ধরে তারা এই শিব মহাযজ্ঞ করে আসছেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে। প্রতি বছর 22শে ডিসেম্বর এই যজ্ঞের আয়োজন করা হয়। এটা 68 বছর ধরে আমরা যে বাঙালি বিহারি যতলা লেবার আছে সবটি মালিক থেকে চান্দা করে আমরা এই 22 ডিসেম্বরে প্রতি বছর যে দিন পরও আমরা যজ্ঞ করি ঠাকুরের। কোন ঠাকুরের উদ্দেশ্য? শিবযজ্ঞ।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।